একটি প্রাণচঞ্চল জেলা শহরে যেখানে আমলাতন্ত্রের চাকা সাধারণ মানুষের জীবনের গুঞ্জনের মাঝে ঘুরতে থাকে, সেখানে উন্মোচিত হয় সাহস ও সততার এক অসাধারণ কাহিনী। আইএএস অফিসার অনন্যা রায়, একজন দৃঢ়চেতা নারী, তার বন্ধুর বিয়েতে যোগ দিতে সাধারণ মানুষের মতো সাজে বেরিয়ে পড়েন। তার এই সহজ সিদ্ধান্ত তাকে নিয়ে যায় এক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মুখোমুখি, যেখানে প্রকাশ পায় আইনের অপব্যবহারের কালো ছায়া। ভাইয়ের মোটর বাইকে চড়ে শুরু হওয়া এই নস্টালজিক যাত্রা ক্রমশ রূপ নেয় ন্যায়ের জন্য এক অটল লড়াইয়ে, যা প্রমাণ করে সততার শক্তি কিভাবে একটি পুরো ব্যবস্থাকে কাঁপিয়ে দিতে পারে। আইএএস অনন্যা রায় তার অফিসে বসে ফাইল পর্যালোচনা করছিলেন। তখনই তার কলেজের বন্ধু প্রিয়াঙ্কার ফোন এলো। আসলে 4 দিন পর প্রিয়াঙ্কার বিয়ে ছিল। সে উৎসাহের সঙ্গে অনন্যাকে তার বিয়ের আমন্ত্রণ জানাচ্ছিল। অনন্যা হেসে সম্মতি দিলেন এবং বিয়েতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। 4 দিন পর বিয়ের দিন এলো। অনন্যা রায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখনই তার মনে হলো, প্রতিদিন গাড়ি আর নিরাপত্তার সঙ্গে ঘুরি, কিন্তু আজ কেন যেন সাধারণ একটি মেয়ের মতো যাওয়া যাক। কলেজের পুরনো স্মৃতি তাজা হয়ে যাবে। এই ভেবে তিনি নিজের গাড়ি ও নিরাপত্তা ছেড়ে দিলেন। ভাইয়ের মোটর বাইকে চড়ে তিনি একেবারে সাধারণ মেয়ের মতো বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য রওনা হলেন। আইএএস অনন্যা রায় যখন হাইওয়েতে পৌঁছালেন, সামনে পুলিশের ব্যারিকেড দেখতে পেলেন। কয়েকজন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে গাড়ি পরীক্ষা করছিল। সবার সামনে দাঁড়িয়েছিলেন দারোগা রঘুনাথ সিং, পোশাকে ও অহংকারে ভরপুর। দারোগা রঘুনাথ সিংয়ের ট্র্যাক রেকর্ড ছিল অত্যন্ত খারাপ। তার বিরুদ্ধে একাধিকবার ঘুষ নেওয়া এবং জাল চালান কাটার অভিযোগ উঠেছিল। কিন্তু তার শ্বশুর ছিলেন একজন প্রভাবশালী বিচারক। এ কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যে মহিলাকে তিনি থামাতে যাচ্ছিলেন, তিনি জানতেনই না যে এই মহিলা তার পুরো জীবন তছনছ করে দিতে পারেন। অনন্যার কাছে আসতে দেখে দারোগা রঘুনাথ সিং হাত তুলে ইশারায় থামতে বললেন। তার কণ্ঠে ছিল দাপট। এই মেয়ে, বাইকটা এক পাশে রাখো। অনন্যা কোনো দ্বিধা ছাড়াই বাইকটি এক পাশে দাঁড় করালেন। দারোগা কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? অনন্যা শান্ত কণ্ঠে বললেন, আজ আমার এক বন্ধুর বিয়ে, সেখানে যাচ্ছি। দারোগা রঘুনাথ সিং তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং বললেন, আচ্ছা, তাহলে মহোদয়া ভোজ খেতে যাচ্ছেন, কিন্তু হেলমেট কোথায়? হেলমেট কি তোমার বাবা পরিয়ে দেবে? আর বাইকটাও খুব জোরে চালাচ্ছিলে। তোমার রূপ দেখে চালান কাটতে মন চাইছে না, কিন্তু কি করব, কর্তব্য তো কর্তব্য, বাধ্য হয়ে চালান কাটতেই হবে। এই বলে তিনি চালানের বই বের করলেন। অনন্যা বুঝলেন, চালান তো শুধু একটা অজুহাত, তার উদ্দেশ্য অন্য কিছু। তিনি শান্তভাবে বললেন, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। এটা শুনে দারোগা কঠোর স্বরে বললেন, ওহ ম্যাডাম, আমাদের আইন শেখাবেন না। পুলিশ আমরা, তুমি নও। নিয়ম কানুন আমরা ভালোই জানি। অনন্যা শুধু চুপচাপ তাকে দেখতে থাকলেন। তখনই রঘুনাথ সিং রাগে জোরে বললেন, তুই এভাবে মানবি না, তোকে আইন শেখাতেই হবে। পরের মুহূর্তে দারোগা রঘুনাথ সিং হঠাৎ তার গালে জোরে একটা থাপ্পড় মারলেন এবং গর্জে উঠলেন, অনেক প্রশ্ন করিস, পুলিশ যা বলে তা চুপচাপ শোনা উচিত। অনন্যার মাথা এক মুহূর্তের জন্য ঝাঁকুনি খেল, কিন্তু তিনি তৎক্ষণাৎ নিজেকে সামলে নিলেন। তার চোখে এখন রাগের তীব্র শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল। দারোগা রঘুনাথ সিং হাসিতে ফেটে পড়লেন এবং তার সঙ্গীদের বললেন, এখনও এর অহংকার বাকি আছে, মনে হচ্ছে একে ভালোভাবে শিক্ষা দিতে হবে। তখনই একজন কনস্টেবল এগিয়ে এসে বললেন, স্যার, একে থানায় নিয়ে যাই, সেখানেই এর সব অহংকার দূর করে দেব। দারোগা সম্মতি দিলেন, হ্যাঁ, থানায় নিয়ে চলো, সেখানেই ও বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয়। এই বলে একজন কনস্টেবল আর দারোগা অন্যান্যার হাত ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং বললেন, চল, জিপে বস। অন্যান্যার আগে নিজের হাত ছেড়ে দিলেন এবং কঠোর কণ্ঠে বললেন, এই সব করার সাহসও করবে না। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কনস্টেবল এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। কিন্তু দারোগা রঘুনাথ সিংয়ের রাগ আরও বেড়ে গেল। তিনি কনস্টেবলদের আদেশ দিলেন, এর অহংকার ভাঙো। কনস্টেবল এগিয়ে গেল এবং নির্দয়ভাবে অন্যান্যার চুল ধরে তাকে জোরে টানতে লাগল। ব্যথায় অন্যান্যা আর্তনাদ করে উঠলেন, কিন্তু তবুও তিনি তার আসল পরিচয় গোপন রাখলেন। তিনি দেখতে চাইছিলেন এই লোকেরা তাদের নিজ কাজে কতটা নিচে নামতে পারে। এরই মধ্যে আরেকজন কনস্টেবল রাগে তার বাইকে লাথি মেরে ফেলে দিল। সে বলল, বড় এসেছে ভদ্রলোক হতে, এখন তোর খেলা শেষ। অন্যান্যা এখন পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে এরা পুলিশের পোশাকে লুকিয়ে থাকা গুন্ডা। দারোগার চোখে রাগের আগুন ছিল। সে রাগে বলল, তোর মতো অনেক বাবার পরি দেখেছি, দিনে 50টা আসে তোর মতো। তুই পুলিশের সাথে ঝামেলা করবি? এখন তোর আসল মর্যাদা দেখাচ্ছি। তিনি তার কনস্টেবলদের আদেশ দিলেন,
চলো রে, একে থানায় নিয়ে চলো, সেখানেই এর সব নেতাগিরি বের করব। আইএএস অন্যান্য রায় তখনও চুপ ছিলেন। তিনি এখনও তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা রাখেননি। তিনি দেখতে চাইছিলেন প্রশাসন কতটা নিচে নেমে গেছে এবং এই লোকেরা অত্যাচারে কতদূর যেতে পারে। দারোগা রঘুনাথ সিং বিরক্ত হয়ে গিয়েছিলেন। তার সামনে একজন মেয়ে দাঁড়িয়েছিল, যে থাপ্পড় খেল, চুল ধরে টানা হলো, হাত ধরে টানা হলো, কিন্তু তবুও সে একটি শব্দও বলেনি। তার এই নীরবতা দারোগার অহংকারকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তিনি রাগে কনস্টেবলদের দিকে তাকিয়ে আদেশ দিলেন, একে থানায় নিয়ে চলো, সেখানেই দেখব এর কি করতে হয়। দুজন কনস্টেবল অন্যান্যার দুটি হাত ধরলেন এবং জোরে টানতে লাগলেন। তখনই অন্যান্যা প্রথমবার জোরে বললেন, আমাকে ছাড়ো। দারোগা হেসে উঠলেন এবং বললেন, ওহো, এখন মুখ খুলেছে তোর, চল থানায় দেখব কত কথা বলিস। থানায় পৌঁছানোর পর দারোগা রঘুনাথ সিং জোরে চিৎকার করে বললেন, এই কেউ চা, জল আর সিঙারা নিয়ে এসো, আজ একটা বিশেষ কেস এসেছে। অনন্যা তখনও শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কিভাবে আচরণ করে। কিছুক্ষণ পর দারোগা তার জুনিয়রকে কাছে ডেকে আস্তে করে বললেন, শোন, যেভাবেই হোক এর উপর একটা জাল কেস তৈরি করে দে। কনস্টেবল চমকে বললেন, কি কেস স্যার? দারোগা বললেন, যে কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, যা ভালো লাগে, শুধু একে ভেতরে ঢোকাতে হবে, এর বুদ্ধিশুদ্ধি ঠিক করতে হবে, এর সব নেতাগিরি বের করতে হবে। অনন্যা এসব শুনছিলেন, কিন্তু তখনও তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি চুপচাপ সব সহ্য করছিলেন, যেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। দারোগা রঘুনাথ সিং তার টেবিলে বসে কলম ঘোরাতে ঘোরাতে বললেন, নাম বল আর বাড়ির ঠিকানা বল। অনন্যা চুপ থাকলেন। দারোগা আবার জিজ্ঞেস করলেন, কানা নাকি, শুনতে পাচ্ছিস না, নাম বল তোর। অনন্যা তখনও শান্ত থাকলেন। রাগে দারোগা টেবিলে জোরে হাত মারলেন এবং চিৎকার করে বললেন, নাম বল, না হলে পরিণতি খারাপ হবে। কিছু মুহূর্তের নীরবতার পর অনন্যা আস্তে করে বললেন, অনন্যা। দারোগা হো হো করে হেসে উঠলেন, খুব চালাক তুই, কিন্তু এখানে বেশি চালাকি দেখাস না, না হলে ভারী পড়বে। দারোগা একজন কনস্টেবলকে ইশারা করলেন এবং কনস্টেবলরা জোর করে অনন্যাকে লকআপে ঢুকিয়ে দিল। লকআপটি ছিল নোংরা এবং দুর্গন্ধযুক্ত। ভেতরে আগে থেকেই একজন মহিলা বসেছিলেন। অনন্যা তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কোন অপরাধে ঢোকানো হয়েছে? মহিলা বললেন, আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তারপর তিনি অনন্যাকে জিজ্ঞেস করলেন, আর তোমাকে? অনন্যা শান্ত স্বরে বললেন, কিছু না। এখন তিনি আরও গভীরভাবে ভাবছিলেন, যদি একজন আইএএস অফিসারকে কোনো প্রমাণ ছাড়া এভাবে ভেতরে ঢোকানো যায়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়। বাইরে দারোগা রঘুনাথ সিং কনস্টেবলদের বললেন, এর ওপর চুরি আর ব্ল্যাকমেইলিংয়ের কেস দিয়ে দে। কনস্টেবল ইতস্তত করে বলল, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? দারোগা হেসে উঠলেন, প্রমাণ? এই থানায় প্রমাণিত তৈরি করা হয়। কিছুক্ষণ পর রঘুনাথ সিং নিজে লকআপে এসে পৌঁছালেন। তিনি রাগে হাত তুলে অনন্যার গালে থাপ্পড় মারতে যাচ্ছিলেন, তখনই দরজা থেকে একটি দৃঢ় কণ্ঠ ভেসে এলো, থেমে যাও। সবার চোখ দরজার দিকে ঘুরল। সেখানে দাঁড়িয়েছিলেন পুলিশ অফিসার অমিত শর্মা। থানায় তারা একজন সৎ অফিসার হিসাবে খ্যাতি ছিল। অমিত লকআপে বন্দী মহিলাদের অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল। তিনি কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এইসব কি হচ্ছে? রঘুনাথ সিং হালকা হাসির সঙ্গে বললেন, কিছু না স্যার, শুধু একজন রাস্তার মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল, তাই তাকে শিক্ষা দিচ্ছিলাম। অমিত অনন্যার দিকে ভালোভাবে তাকালেন। তার ভাবভঙ্গি কোনো সাধারণ মহিলার মতো ছিল না। তার কিছু অদ্ভুত লাগল। তিনি রঘুনাথ সিংকে জিজ্ঞেস করলেন, এই মহিলার অপরাধ কি? রঘুনাথ সিং একটু ঘাবড়ে গেলেন। স্যার, সে চেকিংয়ের সময় বাজে ব্যবহার করেছিল। অমিত তার কথা বিশ্বাস করলেন না। তিনি সরাসরি অন্যান্যার দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? অন্যান্যা তখনও চুপ থাকলেন। রঘুনাথ সিং বিরক্ত হয়ে বললেন, দেখুন স্যার, এ তো নিজের নামও বলছে না। অমিত বুঝে গেলেন বিষয়টি গুরুতর। তিনি আদেশ দিলেন, ঠিক আছে, একে অন্য লকআপে ঢোকাও। অমিতের আদেশে কনস্টেবলরা অন্যান্যাকে অন্য একটি লকআপে বন্দি করে দিল। এই ঘরটি আগেরটির চেয়েও অন্ধকার, নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল। ভেতরে দেয়ালে মোটা শ্যাওলা জমেছিল। অন্যান্যা চারিদিকে তাকালেন। এখন তিনি প্রশাসনের আসল চেহারা এবং দুর্নীতির গভীরতা দেখতে পাচ্ছিলেন। প্রতিটি মুহূর্তের সঙ্গে তার বিশ্বাস আরও দৃঢ় হচ্ছিল যে আইন এখন শুধু কাগজে রয়ে গেছে, বাস্তবে তাকে পদদলিত করা হচ্ছে। ওই দিনই ঘটনাক্রমে ডিএম সাহেব ভাকেশ বর্মা পুলিশ থানা পরিদর্শন করছিলেন।
হঠাৎ একজন কনস্টেবল ঘাবড়ে গিয়ে থানার ভেতরে এসে বললেন, স্যার, বাইরে একটা বড় গাড়ি এসেছে। দারোগা রঘুনাথ সিং চমকে বললেন, গাড়ি? কে এসেছে? কনস্টেবল বললেন, স্যার, গাড়িটি সরকারি। এই কথা শুনেই পুরো থানার পরিবেশ পাল্টে গেল। তখনই ডিএম রাকেশ বর্মা থানায় পা রাখলেন। তার চোখে রাগের ঝলক ছিল। তিনি সরাসরি দারোগা রঘুনাথ সিংয়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, দারোগা সাহেব, এখানে কি হচ্ছে? রঘুনাথ সিংয়ের ঘাম ছুটে গেল। তিনি আটকে আটকে বললেন, স্যার সাহেব, কিছু না, শুধু একটা সামান্য কেস। ডিএমের নজর অন্যান্যার ওপর পড়ল। তাকে দেখেই তিনি চমকে গেলেন এবং তৎক্ষণাৎ বললেন, আরে ম্যাডাম, আপনি এখানে এই অবস্থায়? ডিএম সাহেব টেবিলের ওপর রাখা অন্যান্যার ফাইলটি তুলে নিলেন এবং মনোযোগ দিয়ে পড়লেন। ফাইলে লেখা ছিল 420 এবং ঠগির কেস। ডিএমের গম্ভীর কণ্ঠ থানার দেয়ালে ধাক্কা খেল। এই মহিলার ওপর 420 এবং ঠগির কেস, তোমাদের কাছে প্রমাণ কি আছে? রঘুনাথ সিং পুরোপুরি ঘাবড়ে গেলেন। তার কাছে কোনো জবাব ছিল না। ডিএম সাহেব কঠোর আদেশ দিলেন, এদেরকে তৎক্ষণাৎ লকআপ থেকে বের করো। তারপর তিনি রঘুনাথ সিংয়ের দিকে তাকিয়ে রাগে বললেন, দারোগা সাহেব, আপনি জানেনও না এই মহিলাকে? ইনি এই জেলার নতুন নিযুক্ত আইএএস অন্যান্যা রায়। এই কথা শুনে পুরো থানায় নীরবতা নেমে এলো। সব পুলিশকর্মী হতবাক হয়ে দাঁড়িয়ে থাকল। রঘুনাথ সিংয়ের হাত পা কাঁপতে লাগল। তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। যাকে তিনি জাল কেসে ফাঁসাচ্ছিলেন সেই এই জেলার আইএএস অফিসার। তখনই আইএএস অন্যান্যা ডিএম সাহেবকে বললেন, এই দারোগা আমার ওপর হাত তুলেছে, আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে এবং আমার ওপর জাল কেস দিচ্ছিল। আর লকআপের ভেতরে যে মহিলা বন্দী আছেন তিনি বলছিলেন যে তার ওপরেও ইনি মিথ্যা কেস দিয়েছেন। ডিএমের চোখ রাগে লাল হয়ে গেল। তিনি কঠোর স্বরে বললেন, কেন দারোগা রঘুনাথ সিং, তোমার সাহস কিভাবে হলো আইএএস ম্যাডামের ওপর হাত তোলার এবং মিথ্যা কেস দেওয়ার, আর একজন নিরপরাধ মহিলার ওপরও? রঘুনাথ কিছু বলতে যাচ্ছিলেন, তখনই পুলিশ অফিসার অমিত শর্মা জোরে বললেন, স্যার, আমার আগেই সন্দেহ ছিল যে এখানে কিছু গোলমাল আছে। এখন রঘুনাথ সিং পুরোপুরি একা হয়ে গিয়েছিলেন। অনন্যা এবার তার আসল রূপ দেখালেন। তার কণ্ঠ তখনও শান্ত ছিল, কিন্তু তার সুর এমন কঠোর ছিল যে পুরো থানায় নীরবতা নেমে এলো। দারোগা রঘুনাথ সিং, তোমাকে এখনই সাসপেন্ড করা হচ্ছে। তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসবে এবং ফৌজদারি মামলা দায়ের হবে। রঘুনাথের মাথা ঘুরতে লাগল। তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। আইএএস অনন্যা রায় আরও বললেন, এখন তোমার আসল জায়গা তোমার নিজের জেলেই হবে। একে গ্রেফতার করো। ডিএম রাকেশ বর্মাও কঠোর আদেশ দিলেন, দারোগা রঘুনাথ সিংকে তৎক্ষণাৎ হেফাজতে নাও। পুরো থানা হতবাক হয়ে গেল। যে কনস্টেবলরা এতক্ষণ রঘুনাথের ইশারায় চলত, তারাই এখন তার থেকে দূরত্ব তৈরি করতে লাগল। পুলিশ অফিসার অমিত শর্মা আওয়াজ দিলেন, হাওলাদার, দারোগা রঘুনাথ সিংকে হেফাজতে নাও। কনস্টেবলরা এগিয়ে গেল এবং রঘুনাথ সিংকে ধরল। তার মুখের রং উড়ে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে তার খেলা এখন শেষ হয়ে গেছে। কিন্তু তখনই সে শেষ চাল খেলল। সে হাসতে হাসতে বলল, দাঁড়ান আইএএস ম্যাডাম, আপনি কি মনে করেন এই থানায় শুধু আমিই দুর্নীতিগ্রস্ত? পুরো সিস্টেম আমার সাথে আছে। এই সব পুলিশও জড়িত এবং যোগসূত্র ওপর পর্যন্ত আছে। এই কথা শুনে অনেক পুলিশকর্মী ঘাবড়ে গেলেন। তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কয়েকজন চোখ নামিয়ে নিল, কয়েকজনের পা কাঁপতে লাগল। অনন্যা ডিএমের দিকে তাকালেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, স্যার, এটা শুধু একজন অফিসারের ব্যাপার নয়, এই পুরো থানার গভীর তদন্ত প্রয়োজন। এখানে কেউ দুধের ধোয়া তুলসী পাতা নয়। ডিএম রাকেশ বর্মা তৎক্ষণাৎ আদেশ দিলেন, এখনই অ্যান্টি করাপশন ব্যুরোর ডাকুন, পুরো থানার তদন্ত হবে। ডিএমের আদেশের সঙ্গে সঙ্গে থানায় হইচই পড়ে গেল। কিছু পুলিশকর্মী ভয়ে কাঁপতে লাগল এবং যেই এসিবির দল এসে জিজ্ঞাসাবাদ শুরু করল, অনেকের মুখের রং উড়ে গেল। কয়েকজনের হাত কাঁপছিল, কয়েকজনের পা। পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছিল। তখনই একজন হাওলাদার কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন এবং হাত জোর করে বললেন, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি তো শুধু আদেশ পালন করছিলাম। অনন্যা কঠোর চোখে তার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। এরই মধ্যে আরেকজন কনস্টেবল ভয়ে ভয়ে একটি ফাইল নিয়ে এগিয়ে এলেন এবং বললেন, ম্যাডাম সাহেবা, আমাদের বড় সাহেবও একা জড়িত আছেন। অনন্যা রায় চমকে বললেন, কোন বড় সাহেব? কনস্টেবল ঘাবড়ে গিয়ে আস্তে করে বললেন, এসপি সাহেব। থানায় আবার নীরবতা নেমে এলো।
এখন বিষয়টি শুধু রঘুনাথ সিং পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, দুর্নীতির শিকড় আরও গভীর ছিল। ডিএম রাকেশ বর্মা গভীর নিঃশ্বাস নিলেন এবং কঠোর স্বরে বললেন, এই থানার পুরো স্টাফকে তাৎক্ষণিক প্রভাব থেকে নিলম্বিত করা হলো। বিভাগীয় তদন্ত বসবে এবং এসিবি পুরোপুরি অনুসন্ধান করবে। এই কথা শুনে থানায় হুলস্থুল পড়ে গেল। কিছু পুলিশকর্মী ঘাবড়ে গিয়ে তাদের ফোন বের করতে লাগল। কেউ বাঁচার রাস্তা খুঁজতে লাগল, কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। কিন্তু এখন কেউ বাঁচতে পারত না। অনন্যা রায় দৃঢ় কণ্ঠে ডিএম সাহেবকে বললেন, এখন আমাদের এসপি সাহেবকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। ডিএম সাহেব তৎক্ষণাৎ আদেশ দিলেন, এসপিকে এখনই ডাকা হোক। সাংবাদিকরা যেই খবর পেলেন যে পুরো থানা সাসপেন্ড হয়ে গেছে, তারা তৎক্ষণাৎ ব্রেকিং নিউজ দিতে লাগলেন। এখন বিষয়টি পুরো জেলায় ছড়িয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর এসপি সাহেব থানায় এসে পৌঁছালেন। তিনি চারদিকে তাকিয়ে জোরে বললেন, এই কি নাটক চলছে? কিন্তু আইএএস অনন্যা রায় শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি সরাসরি এসপির চোখে চোখ রেখে ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আপনি কি মনে করেন যে আপনি বেঁচে যাবেন? তারপর তিনি এসপির হাতে ফাইলটি ধরিয়ে দিলেন এবং বললেন, এই দেখুন আপনার সব কালো কাজের প্রমাণ। ফাইলে কেলেঙ্কারি, জাল কেস এবং ঘুষ নেওয়ার পাকাপোক্ত প্রমাণ নথিভুক্ত ছিল। এসপির মুখের রং উড়ে গেল, কপাল থেকে ঘামের ফোঁটা ঝরতে লাগল। ডিএম সাহেব আর দেরি করলেন না। তিনি কঠোর আদেশ দিলেন, এসপিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করো। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের হবে। এত বড় অফিসারের গ্রেপ্তারের আদেশ শুনে পুরো পুলিশ বিভাগ নড়ে উঠল। এই প্রথমবার ছিল যখন কেউ এত উঁচু পদে থাকা অফিসারকে প্রকাশ্যে উন্মোচিত করল। যেই এসপির গ্রেপ্তার হল, বিষয়টি রাজ্য স্তর পর্যন্ত পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ আদেশ দিলেন যে জেলার সব দুর্নীতিগ্রস্ত অফিসারের তালিকা তৈরি করা হোক এবং তাদের গ্রেফতার করা হোক। এই আদেশের পর 40 জনের বেশি পুলিশ অফিসার, 20 জন আইএএস অফিসার এবং অনেক বড় রাজনীতিবিদ গ্রেপ্তার হয়ে গেলেন। আইএএস অনন্যা রায়ের সততা এবং সাহস পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল। এখন জেলায় একটি নতুন প্রশাসনিক দল নিযুক্ত হল এবং দুর্নীতির ওপর কঠোর নজর রাখা হতে লাগল। অনন্যা রায় তার কর্তব্য পালন করলেন। তিনি প্রমাণ করে দিলেন যে যদি উদ্দেশ্য দৃঢ় হয় তাহলে সততা দিয়ে পুরো সিস্টেমকে পাল্টে ফেলা যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটি গভীর শিক্ষা পাই। সাহস এবং সততার চেয়ে বড় কোনো শক্তি নেই। যখন মানুষ সত্যের পথ বেছে নেয়, তখন মন্দতা যতই শক্তিশালী হোক না কেন, শেষে তাকে নতি স্বীকার করতেই হয়। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায়। এবং হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে এমন আরও শক্তিশালী গল্প আপনার কাছে সবার আগে পৌঁছায়। আপনার মতামত আমাদের জন্য খুব মূল্যবান, তাই মন্তব্যে লিখে অবশ্যই জানান যে এই গল্পটি আপনার কেমন লাগলো। ধন্যবাদ।